আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনে টানাপড়েন। আনিসুল জারাসহ ২ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। ঢাকার প্রতি বৈরী মনোভাব বদলায়নি দিল্লি। তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ। আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনে টানাপড়েন। ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় ৩.৫ মাস ধরে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি। তবে নির্বাচনের ঠিক আগে আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই সমঝোতা টিকবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামায়াত নিজের জন্য ১৮০ থেকে ১৮৫টি আসন রাখতে চায়। বাকি আসনগুলো জোটের শরিকদের মধ্যে বণ্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই হিসেবে জামায়াতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের, এরপর জাতীয় নাগরিক পার্টির এনসিপির। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয়। দলটির দাবি তাদের আরও বেশি আসন পাওয়া উচিত। বিশেষ করে সদ্য গঠিত এনসিপিকে ৩০টি আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। তাদের মতে এনসিপিকে অযথা অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থানও ইসলামী আন্দোলনের সঙ্গে মিলে গেছে। শুরুতে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ মোট ৮টি দল আসন ভাগাভাগির আলোচনায় ছিল। তবে মনোনয়নপত্র জমার শেষ তারিখের একদিন আগে ২৮ ডিসেম্বর এনসিপি এবং অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জোটে যোগ দেয়। ওই রাতেই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যুক্ত হওয়ার খবর আসে। এতে জোটের শরিক দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১টিতে। ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা জানান, এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাদের মতামত যথাযথভাবে গুরুত্ব পায়নি। তাদের অভিযোগ, জামায়াতের একতরফা সিদ্ধান্ত গ্রহণই বর্তমান অসন্তোষের মূল কারণ। তবে উত্তেজনার মধ্যেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম মনে করেন, ১১ দল নিয়ে আসন ভাগাভাগি ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানযোগ্য। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, জোট গঠনের জন্য আন্তরিকতা দরকার, পারস্পরিক সম্মান ও সদিচ্ছা থাকতে হবে, একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। কেউ যদি মনে করে আমি খুব বড়, তুমি খুব ছোট, তাহলে একসঙ্গে পথ চলা সম্ভব নয়। জামায়াতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, দলগুলোর মধ্যে সমতা থাকতে হবে, সব সিদ্ধান্ত আলোচনা করে নিতে হবে, তাহলে কেউ প্রশ্ন তুলবে না, কেউ বিভ্রান্তও হবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদও একই সুরে বলেন, আমি একে সংকট মনে করি না। আসন ভাগাভাগি হলে প্রত্যেক দলকে তাদের অবস্থান অনুযায়ী ন্যায্য অংশ পেতে হবে, তাহলে কোনো সংকট বা জটিলতা থাকবে না। আনিসুল জারা সহ ২ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র তাসনিম জারা সহ আরও ২ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। হলফনামায় তথ্যে গলদ, তথ্য গোপন, ঋণ খেলাফি, দ্বৈত নাগরিকত্বের জটিলতা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যের গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে। ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন প্রথম আলোকে বলেন, মোট ভোটারের মধ্যে ৪৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আপিলের সুযোগ আছে। এ বিষয়ে তাসনিম জারা এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন।
ঢাকা মহানগরের ১৫টি আসনে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই ১৫টি আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতের একজন প্রার্থীসহ দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এসব আসনে ১৯৪ জন মনোনয়নপত্র জমা গিয়েছিলেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ আজ রোববার শেষ হচ্ছে। তবে ঢাকা মহানগর ও জেলায় ২০টি আসনে গতকালের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। ঢাকার প্রতি বৈরী মনোভাব বদলায়নি দিল্লি। খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাতে গত বুধবার ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সঙ্গে তারিক রহমানের কাছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দেশের সম্পন্নয়নে বার্তা সম্বলিত চিঠি হস্তান্তরের পর অনেকেই ধারণা করেছিলেন বৈরিতা দূরে সরিয়ে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের পথে হয়তো অগ্রসর হচ্ছে ভারত। তবে ২ দিন যেতে না যেতেই সম্পন্নয়নের সেই প্রত্যাশার ইতি ঘটেছে। গতকাল শনিবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া ও বানোয়াট অভিযোগ আমলে নিয়ে এবারের আইপিএলে অন্তর্ভুক্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই ঘটনা জানিয়ে দিয়েছে ঢাকার ব্যাপারে তাদের মনোভাবের কোনো বদল হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও ডিপ্লোম্যাটিক বিশ্লেষকরা ভারত সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন নীতির বহিঃপ্রকাশ হিসেবেই বিবেচনা করছেন। তারা বলছেন, আসলে ভারত মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোনোভাবেই সুপ্রতিবেশী হিসেবে মেনে নিতে পারছে না। ভারত কোনো ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে এমন আচরণ করছে যা শত্রু দেশের সঙ্গেও অন্য কোনো দেশ করে না। ক্রিকেট খেলাকেও তারা জিম্মি করে বাংলাদেশকে তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। মুস্তাফিজের বহিষ্কারের খবর প্রচারের সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন শহরে রীতিমতো আনন্দ মিছিল করা হয়। এর আগে মুস্তাফিজের বহিষ্কারের দাবিতে উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে কংগ্রেসের নেতারাও যোগ দেন। এমনকি উগ্রবাদী হিন্দুদের চাপের মুখে কোনো মুসলিম সংগঠনও বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে মুস্তাফিজকে বহিষ্কারের দাবি জানায়। হুমকি দেওয়া হয় মুস্তাফিজকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের মালিক অভিনেতা শাহরুখ খানকে। গতকাল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা মুস্তাফিজকে বহিষ্কারের পাশাপাশি কেকেআর যদি খেলোয়াড় বদলাতে চায় সে অনুমতিও দিয়ে রেখেছে। আইসিসির বর্তমান চেয়ারম্যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের ইশারায় পরিচালিত হয় বিসিসিআই। আইসিসির দায়িত্ব নেওয়ার আগে বিসিসিআইয়ের প্রধান ছিলেন জয় শাহ। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশে ধর্মীয় অল্পসংখ্যকদের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা খবরকে সামনে এনে আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে উগ্রবাদী হিন্দুরা। পরে এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল। ভারতে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত দেবকীনন্দন ঠাকুর ভারতীয় মিডিয়ার সঙ্গে আলাপে বলেন, কেকেআর কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের উচিত বাংলাদেশি এই খেলোয়াড়কে সরিয়ে দেওয়া। বিজেপি নেতা সঙ্গীত সোম মুস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের মালিক শাহরুখ খানকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম শাহরুখ খানকে উদ্দেশ্য করে বলেন, যখন সারা ভারত বাংলাদেশ নিয়ে ক্ষিপ্ত তখন যে বা যারা বাংলাদেশিদের সঙ্গে সামান্যতম সম্পর্ক রাখবে তারাও লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, আমি শাহরুখ খানকে অনুরোধ করছি, আপনার দলে কোনো বাংলাদেশি থাকলে তাকে বের করে দিন। কংগ্রেসের নেতা সুপ্রিয়া শিরিনাতে আইপিএলের আয়োজকদের রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, আইপিএলের নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি যারা দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমি জানতে চাই নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের কে রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তারিক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সনাতন সম্প্রদায়ের নেতারা। শনিবার সন্ধে ৭টার পর শোক জানানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঐক্য পরিষদের নেতারা। রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ হয়। বৈঠক শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী বলেন, তাদের দাবি দেওয়া বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা নিয়ে কাজ করবে, বৈঠকে এমন বিষয়ে আলোচনায় এসেছে বলেও উল্লেখ করেন সুব্রত চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে দীর্ঘ রাজনৈতিক আলাপ হয়েছে উল্লেখ করে সুব্রত চৌধুরী বলেন, সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যমত্যের ভিত্তিতে কাজের বিষয়ে এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ছাড়াও হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রেসিডিয়াম সদস্য বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য